কবির, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে 150 জন কর্মকর্তাকে বাছাই করা হলো বঞ্চিত হিসেবে এবং তাদেরকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষা পদোন্নতি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমির ক্ষেত্রেই যেটা ঘটেছে, তিনি ডাবল প্রমোশন পেয়েছেন আগের তারিখ থেকে। সেটা তিনি আয়না ঘরে ছিলেন এই বঞ্চনা, এই ক্ষতি পুষিয়ে দিতে। অন্যদের ক্ষেত্রে কি ঘটেছে? এই 150 জনের মধ্যে কারা অন্তর্ভুক্ত হয়েছেন? 150 জনের মধ্যে সেনাবাহিনীর সদস্য আছেন, নৌবাহিনীর সদস্য আছেন এবং বিমান বাহিনীরও আছেন। তো এর মধ্যে হচ্ছে দুইজনের বিষয়ে খুব বিশেষ নজর দেওয়া যেতে পারে। একজন হলো গোলাম আজম পুত্র আমান আজমি, আরেকজন হচ্ছেন হাসিনুর রহমান। দুইজনকেই ডবল প্রমোশন দেওয়া হচ্ছে। শুধু ডবল প্রমোশনই দেওয়া হয়নি, কিন্তু ডবল প্রমোশন দিয়ে তাদেরকে আবার সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যেটা করা হয়েছে, তাদেরকে এই দুজনের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে সরকারি বা বেসরকারি আদার স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে পদায়ন করতে হবে। হ্যাঁ, এরকম সুবিধা, এবং এর বাইরেও হচ্ছে তা এই দুজনকে নগদ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই ছাড়া আর কারা আছেন আমরা যদি দেখি, দেখা যাবে যে কি মানে এইসবের নজির আছে? সামরিক বাহিনী সাধারণভাবে এ ধরনের সামরিক বাহিনীতে এটা নজিরবিহীন, কারণ বেসামরিক প্রশাসনের ক্ষেত্রে এটা ঘটছে এর আগে, যে ভূতাপেক্ষ অবসর থেকে ফিরিয়ে নিয়ে এসে ভূতাপেক্ষ পদ্ধতি দিয়ে সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এরকম ঘটনা বেসামরিক প্রশাসনে আছে, সামরিক প্রশাসনে এর আগে কখনো এটা ঘটে নাই, নজিরবিহীন, এবং একসঙ্গে এতগুলো তো অবশ্যই নজিরবিহীন। এইটার সূচনাটা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। আমরা 9 ফেব্রুয়ারি প্রথম এটা নর্থ ইস্টে নিউজ করেছিলাম, ফেব্রুয়ারি 9 কি 10 তারিখে। তো এটা 5 ফেব্রুয়ারি প্রথম সুপারিশ করা হলো 141 জনকে। এরপরে গত 28 জুন যেটা করা হচ্ছে, 150 জনকে সেই সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে এখন, যে পদোন্নতি শুধু নয়, অন্যান্য সুযোগ সুবিধা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তো স্বেচ্ছায় অবসর নিলে কিভাবে উনি বঞ্চিত হন? তাদেরকেও বঞ্চিত হিসেবে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকেও হচ্ছে নতুন করে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ব্যাপারটা এইরকম যে একটা সরকারি চাকরিতে যে অবসরের দুটো বিষয় আছে। একটা হচ্ছে চাকরির সময়সীমা, মানে 25 বছর শেষ হওয়া, আরেকটা হচ্ছে বয়স সীমা। তো কেউ হয়তো স্বেচ্ছায় অবসর নিয়েছেন হচ্ছে চাকরির সময়সীমা শেষ হওয়ার কারণে, তাকে আবার হচ্ছে এখন বয়স সীমার অবসর দেওয়ার সুবিধা দেওয়া হলো। তো সব মিলিয়ে পুরস্কার যাদের দেওয়া হচ্ছে এরা কারা? মানে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি, তাকে আমরা চিনি, তিনি আয়নাঘর থেকে বেরিয়ে এলেন আগস্টের 5 তারিখের পর, এবং হাসিনুর রহমানকে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তিনি একটা সক্রিয় চরিত্র ছিলেন। তিনি সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে মানে একটা হাসিনা বিরোধী শিবিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল মানে পরিচিত ছিলেন, এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তারা ভীষণ সক্রিয় ছিলেন। তাদের একটা এই যে বঞ্চিত সামরিক কর্মকর্তাদের গ্রুপও খুব সক্রিয় ছিলেন। হাসিনুর রহমানকে আওয়ামী লীগ বঞ্চিত করেছিল কেন? মানে কি অভিযোগে তার চাকরি গিয়েছিল, কি হয়েছিল, কি সাফারিং এর মধ্য দিয়ে তিনি গেছেন যে ব্রিগেডিয়ার আজমির মতো তাকেও ডাবল প্রমোশন দেওয়া হলো? সেটা একটা প্রশ্ন। আর রাজনৈতিক পরিচয় কি পাওয়া যাচ্ছে যারা এই 150 জনের মধ্যে আছেন? ব্রিগেডিয়ার আজমির রাজনৈতিক পরিচয়টা না হয় আমরা জানি, মানে এরা কি বিএনপি ঘনিষ্ঠ, জামায়াত ঘনিষ্ঠ, নাকি বিএনপি জামায়াত উভয় ঘনিষ্ঠ?
2024-এর 5ই আগস্টের পর থেকে তো বোধহয় বিএনপি শিবির, জামাত শিবিরও একটু আলাদা হয়ে গেছে সেনাবাহিনীর ভেতর। আচ্ছা, এই এই 150 জনের মধ্যে অন্তত 70-80 জনকে দেখা যাবে যে তারা সক্রিয় অংশ নিয়েছে হচ্ছে জুলাই 2024-এর জুলাই আগস্টের যে কি বলে পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন, সেইখানে সক্রিয় অংশ নিয়েছে এবং সেনাবাহিনীর কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করেছে। এরকম অন্তত 70 থেকে 80 জনকে পাওয়া যাবে। আর হাসিনুরের বিষয়টা তো আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট বিষয় নয়। হাসিনুর হচ্ছেন প্রথমত সাজাপ্রাপ্ত। সেই সাজাপ্রাপ্ত কোথায়? কোর্ট মার্শালে। সেটা সেনাবাহিনীর আইনেই তাকে কোর্ট মার্শাল করে সাজা দেওয়া হয়েছে এবং প্রমাণ ছিল যে উনি ভারতীয় এবং অন্যান্য বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের ট্রেইনার হিসেবে কাজ করেছে। এটার প্রমাণের ভিত্তিতে কিন্তু তাকে 4 বছর 3 মাস সাজা দেওয়া হয়েছিল। এখন সেই কোর্ট মার্শালের রায় তো আর্মি দিয়েছিল। তার মানে কি এখন সেনাবাহিনী সেটাকে ভুল প্রমাণ করলো যে সেই শাস্তিটা ভুল ছিল বা সেই বিচারটা ভুল ছিল? এরকম কোর্ট মার্শালে রায়ে সাজা প্রাপ্ত হয়েছেন এরকম আরো কয়েকজন আছেন। তার মধ্যে এমন ব্যক্তি আছেন যেমন ধরেন যে মহসিনুল করিম, তার বিরুদ্ধে পরিষ্কার অভিযোগ ছিল যে সে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে। তো এটা পরিষ্কার সামরিক আদালতে তার বিচার হয়েছে এবং সে বরখাস্ত হয়েছে। তাকে কিভাবে আবার পুরস্কৃত করা হলো? এরপরে আরেকজন আছেন ফেরদৌস আজিজ। তিনি কে? তিনি হলেন হচ্ছে বঙ্গবন্ধুর খুনি, আত্মস্বীকৃত খুনি বজলুল হুদার ভাগ্নে। তাকেও পুরস্কৃত করা হয়েছে। আচ্ছা, আর যারা পুরস্কৃত হয়েছেন বিএনপি ঘনিষ্ঠ আমি খুব কমই দেখছি এর মধ্যে, যেমন সাইদ ইস্কান্দারের মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার, যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাই এবং সংসদ সদস্য ছিলেন। তিনি ফোর্থ লং কোর্সের সামরিক কর্মকর্তা ছিলেন। তার কোর্সমানদের মধ্যে বেশ কয়েকজনকে সুবিধা বঞ্চিত হিসেবে সুবিধা ফিরিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য একটা নাম সেটা হচ্ছে আব্দুল হক। সে রাও ক্লাবের সভাপতি ছিল। জুলাই আগস্টের সেই জুলাই সন্ত্রাস বলি আমরা যেটাকে, সেইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে। তাকেও পদোন্নতি দিয়ে সুবিধা দেওয়া হয়। যদি আমরা দেখি 3টা ক্যাটাগরি দেখবো। একটা হচ্ছে বিএনপি ঘনিষ্ঠ সেনা কর্মকর্তা এখানে আছেন, সবচেয়ে বেশি আছেন হচ্ছে জামাতে ইসলামী ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা, আর আছেন হচ্ছে বিদেশি বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন অথবা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত এরকম সেনাপ্রাপ্ত। তাদেরকে এখন কিভাবে পুরস্কৃত করা হলো সেটি হচ্ছে প্রশ্ন। তো সেনাবাহিনীর ভেতরে তো একটা বড় ধরনের অস্থিরতা হয়েছে নিশ্চয়ই এর ফলে, বা এর তো একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে। কারণ সেনা কর্মকর্তার সেনা আদালতেই যাদের বিচার হয়েছে তাদেরকেই আবার বঞ্চিত হিসেবে
প্রমোশন, ডাবল প্রমোশন দিয়ে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এখন, বা তাদের চাকরির সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এক বাড়ি ভাড়া হিসেবে ব্রিগেডিয়ার আজমি 4 কোটি টাকা পেয়েছেন, তিনি নিজেই আদালতে দাঁড়িয়ে সেটা বলেছেন। তো তাহলে সেনাবাহিনীর ভেতর তখন যারা এদের বিচার করেছেন সামরিক আদালতে, বা তাদের নামে সাক্ষ্য দিয়েছেন, বা এই পুরো প্রক্রিয়াগুলো, প্রশাসনিক প্রক্রিয়াগুলো চালিয়েছেন, তাদের সঙ্গে তো একটা খুবই মুখোমুখি পরিস্থিতি তৈরি হওয়ার কথা, না হলে একটা চাপা ক্ষোভ থাকার কথা। সেটার কি প্রতিক্রিয়া, এটা একটা প্রশ্ন। আর এই যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ দেওয়ার দায়ে বিচার হয়েছে এদেরকে পদোন্নতি দেওয়া, কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে বিচার হয়েছে এদেরকে পদোন্নতি দেওয়া, মানে সেটাও তো বিদেশি গোয়েন্দা সংস্থা, র বা আইএসআই। তো মানে এরও তো একটা প্রতিক্রিয়া হবে, এমনকি সীমান্তের ওপার থেকে। সেই প্রতিক্রিয়াগুলো এখনো আমরা সরাসরি কিছু পাইনি, কিন্তু এখানে একটা বড় বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে রাষ্ট্রটা এখন কাদের দখলে। হ্যাঁ, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে। রাষ্ট্রটা যে পুরোপুরি হচ্ছে উগ্রবাদী এবং যুদ্ধাপরাধীদের দখলে, সেটি এই সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হলো। এটা কিন্তু 3 সদস্যের একটা জাতীয় কমিটি করেছিল ইন্টারিম সরকার। সেই ইন্টারিম সরকার যে জাতীয় কমিটি করলো, তারা একটা সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতে ইন্টারিম সরকার কিন্তু এটা অনুমোদন দিয়ে যেতে পারে নাই। তারা যদিও 5ই ফেব্রুয়ারি এই সুপারিশ করা জমা দিয়েছিল, কিন্তু তখনই এই বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠায়। ইন্টারিম সরকার এটা থেকে পিছিয়ে আসে এবং নতুন করে পরীক্ষা নিরীক্ষা করার কথা বলা হয়, যে কারণে 141 থেকে বেড়ে এটা কিন্তু 150 হয়। তো এইটা এই 4 মাসের মধ্যে আমি একটা প্রসঙ্গ আনতে পারি, যে আমি খুব ঊর্ধ্বতন পর্যায়ে ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম ফেব্রুয়ারি মাসেই, এবং তারা তখন বলেছিলেন যে এইটা কোন অবস্থাতেই এই সুপারিশ বাস্তবায়নযোগ্য না, এবং 3 বাহিনী প্রধানেরই এটাতে আপত্তি আছে। কিন্তু যদি এই 3 বাহিনী প্রধানের সত্যি সত্যি আপত্তি থাকতো, তাহলে এই 4 মাসের মাথায় কিভাবে আবার এটাকে অনুমোদন দেওয়া হলো এবং বাস্তবায়নের পথে নিয়ে যাওয়া হলো, সেটা একটা গুরুতর প্রশ্ন হিসেবে আসছে। দ্বিতীয়ত হলো যে যাদের কথা তুমি বলছো যে সাক্ষ্য দিয়েছেন বা বিচারের সঙ্গে যুক্ত ছিল বা তদন্তের সঙ্গে যুক্ত ছিল, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন ব্যক্তি জিয়াউল হাসান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। তাকে তো আইসিটিতে মানে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন আদালতে তো বিচারের মুখোমুখি করা হয়েছে, এবং সেখানে আরো সামরিক কর্মকর্তারা আছেন, যেমন 15 জন সামরিক, আরো 15 জন সামরিক কর্মকর্তা আছেন, তাদেরকে সামরিক বাহিনী হচ্ছে আইনি সহায়তা দিচ্ছে। জিয়াউল হাসানকে কিন্তু মানে সেখানেও এলপিআর এ যাওয়া মানুষ আছেন, তারা ইয়ে পাচ্ছেন, মানে সামরিক বাহিনীর পূর্ণ আইনি সহায়তা পাচ্ছেন। জিয়াউল হাসানই একমাত্র, তাকে কোনো আইনি সহায়তা সামরিক বাহিনী, সেনাবাহিনী দিচ্ছে না। এবং আমি গত কয়েকবার ধরে লক্ষ্য করছি যে তাকে যেন টার্গেট করা হচ্ছে, এবং মানে সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেখানে হচ্ছে যে ইমরুল কায়েস নামের একজন সৈনিক সেখানে এই কিছুদিন আগে সাক্ষ্য দিয়েছে আইসিটি আদালতে। তো তার আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে তার যে জবানবন্দি, সেটা হাসিনুরের তৈরি করে দেওয়া। অর্থাৎ এখন এদের বিচার, এদের তদন্ত, বিভিন্ন অভিযোগে সাক্ষী যারা দিয়েছেন, তারাই তো উল্টো বিচারের সম্মুখীন হচ্ছেন এখন, যেহেতু রাষ্ট্রটা এদের দখলে। সুতরাং প্রশ্নটা কিন্তু আসছে যে তারা যারা এই বিভিন্ন অপরাধের তদন্তের সঙ্গে যুক্ত, বা জামাতে ইসলামী, যুদ্ধাপরাধী জামাতে ইসলামীর নানান কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা বাধা ছিলেন,
তারা হচ্ছে নানান ভাবে অভিযুক্ত হচ্ছেন। এখন সামরিক বাহিনীতে দীর্ঘ সময় যেটা চলেছিল, ধরো যে 1973-এর পর থেকে যে একটা রিপ্যাট্রিয়ট এবং মুক্তিযোদ্ধা এরকম একটা বিভাজন ছিল, সেই বিভাজনটা কিন্তু কমে এসেছিল 2001 থেকে 7 নানান ভাবে নানান কনসলিডেশনের মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই কমে এসেছিল, এবং এটা হচ্ছে আর বিভাজনের জায়গাটা ছিল না। কিন্তু এই ধরনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আবার সেই বিভাজনের জায়গায় নিয়ে যাওয়া, যে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধেই যেন ব্যবস্থা নেওয়া হবে, আর যারা রাষ্ট্রের বিপক্ষে কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে না? একটা খুব ইন্টারেস্টিং নাম আমি দেখেছি, যে আমি দেখছিলাম যে মানে গুগল করে করে কে কি কিভাবে, একজন মরহুম মেজর আছেন এইখানে, মরহুম মেজর মোহাম্মদ জাহিদুল ইসলাম, 87 নম্বরে তার নাম আছে। তিনি 2016 সালে হোলি আর্টিজান হামলার পর যেসব জঙ্গিবাদ বিরোধী অভিযান চলেছে, যেগুলোকে এখন বলা হচ্ছে যে নাটক, সেরকম রূপনগরে একটা অভিযানে তিনি তখন নিহত হয়েছিলেন। এবং আমি প্রথম আলো পত্রিকায় দেখছি তিনি হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সমন্বয়ক তামিম চৌধুরী নামে একজন কানাডা প্রবাসীর সঙ্গে ক্যালগারি ক্লাস্টারের সদস্য ছিলেন। এই জাহিদুল ইসলাম তিনি রীতিমতো স্ত্রী সন্তান নিয়ে আইএস এর মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে হিজরতে চলে গেছিলেন বলে তার পরিবার তখন স্বীকার করছেন। এবং সেই ব্যক্তি 2015 সালে নিজে ধর্মকর্ম করবেন বলে অবসরে চলে গিয়েছিলেন। সেই ব্যক্তিকেও এখন স্বাভাবিক অবসর দেওয়া হলো এবং 1.5 কোটি টাকা বোধহয় পুরস্কার দেওয়া, মানে 1.5 কোটি টাকা বেনিফিটস ফেরত দেওয়া হচ্ছে। মানে আইএস এর মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর চাকরি ছেড়ে একজন হিজরতে চলে গেছেন এবং তারপর বাংলাদেশেরই আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। তার স্ত্রী সন্তানের তখন খোঁজ পাওয়া যাচ্ছিল না আর। তো সেই ব্যক্তিকেও বঞ্চিত হিসেবে চিহ্নিত করে এখন যে পুরস্কৃত করা হলো, তিনি আসলে কার জন্য কাজ করছিলেন যে তার জন্য এই পুরস্কার? প্রশ্নটা তো বোধহয় ওভাবেও করা যায়। উত্তরটাও খুব পরিষ্কার। এখানে শুধু জাহিদ নয়, জাহিদ তো খুব ওতপ্রোত ভাবে জড়িত ছিল হচ্ছে হাসিনুরের সঙ্গে, এবং হাসিনুর নিজেও এই উগ্রবাদীদের সঙ্গে নানান ভাবে যুক্ত। তো এর বাইরেও দেখা যাবে আরো কিছু নাম আছে, দেখবে যে 5 বছরের সশস্ত্র কারাদণ্ড হয়েছিল, সশ্রম কারাদণ্ড হয়েছিল, 3 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। হ্যাঁ, এরকম আরো বেশ কিছু নাম দেখবে। তারা আর্টিলারির বা ইঞ্জিনিয়ারিং করছে। এরা কিন্তু সবাই নানা সময়ে উগ্রবাদের অভিযোগেই অভিযুক্ত। হ্যাঁ, দেখবে 103 নম্বরে আছে, 110 নম্বরে আছে, বা এরকম কয়েকজন আছে। তো এই তালিকাভুক্ত এই উগ্রবাদী দেরকেই তো এখন পদোন্নতি দেওয়া হলো। আমি যে কারণে 3টা ক্যাটাগরি বললাম, যে বিএনপি ঘনিষ্ঠ কিছু মানুষ আছে, জামাত ইসলামী ঘনিষ্ঠ আছে বেশি, আর একদমই এই বিচ্ছিন্নতাবাদী এবং গোয়েন্দা সংস্থার গুলোর সঙ্গে সংযোগ আছে এরকম সংখ্যা বেশি। তো তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কিছু নাম আছে, যেমন তার মধ্যে ভয়ঙ্কর কিছু নাম আছে যে নামগুলো আসলে আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সময়ে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ছিলেন তারা বলে অভিযোগ ছিল। হ্যাঁ, তার মধ্যে মোহসেন নুরুল করিম, জাহিদ, এবং আরো একটা নাম বলছি, ফুয়াদ খান শিশির, রাজীব হোসেন। হ্যাঁ, এরা প্রত্যেকে, ফুয়াদ খান শিশির, রাজীব হোসেন, এর প্রত্যেকেই কিন্তু জড়িত ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন। তো
এগুলোর তো আন্তর্জাতিক প্রতিক্রিয়া মানে হবে, কারণ হওয়ার কথা, কারণ সে সময় হোলি আর্টিজান হামলার পর তো আন্তর্জাতিকভাবেও বড় ধরনের চাপ ছিল, কারণ আহ, মানে বিদেশিদেরকেই তো সেই হামলাতে প্রধানত ক্ষতির শিকার হতে হলো, মানে হত্যা হতে হলো। এবং এত ভয়াবহ ঘটনার পর এই যে আইএস মতাদর্শে মানে বাংলাদেশে বিভিন্ন সেল গড়ে উঠছে কিনা, সেগুলোর তো একরকমের আন্তর্জাতিক চাপও ছিল জঙ্গিবাদ বিরোধী অভিযান পরিচালনা করবার। এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আইএস মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে হিজরত করতে যাওয়া কিংবা প্রশিক্ষণ দেওয়া এসব ব্যক্তিদেরকে বঞ্চিত বলে পুরস্কৃত করা হচ্ছে। এটা কি বাংলাদেশ সেনাবাহিনী সামাল দিতে পারবে? মানে আমেরিকা এখন এটা খুব পছন্দ করবে, এবং পছন্দ করার পরেও বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশন টিশন সহ সকল আন্তর্জাতিক সুবিধা পাবে, নাকি বাংলাদেশ সেনাবাহিনীও অনেকটা ওই যে পাকিস্তান সেনাবাহিনীকে যেমন সকলেই একটু সন্দেহের চোখে দেখেন, সেরকম একটা জায়গা নিতে পারে এমন শঙ্কা আছে? মানে সকলের কাছে গ্রহণযোগ্য থাকা কি সম্ভব হবে সব আন্তর্জাতিকভাবে চিহ্নিত ব্যক্তিবর্গকে পুরস্কৃত করবার পর? স্বাভাবিকভাবে তো থাকবার কথা নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আইএস বা এইরকম উগ্রবাদী সংগঠনগুলিকে যে আন্তর্জাতিক মোড়লরা মদত দিয়ে থাকে, তারাই যদি আবার এই বিষয়টিকে গ্রহণ করে, হ্যাঁ, এটা তো খুব বেশি পৃথক কিছু হবে না। যেমন আমি খুব লক্ষ্য করছিলাম যে বাংলাদেশে যখন গত 10 দিনের মধ্যে প্রচুর কলেমা খচিত মিছিল বের হলো, কলেমা খচিত পতাকা মিছিল বের হলো, ঠিক তার পরপরই এই পদোন্নতিটা কেন, এই 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 সুপারিশটা কেন বাস্তবায়ন করা, এদের দুটোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, এবং বহুদিন থেকে কিন্তু অভিযোগ আছে যে সামরিক বাহিনীতে এই ধরনের উগ্রবাদী সংগঠনের ব্যক্তিরা নানান পরিচয়ে, নানান ভাবে পরিচয় ভারিয়ে তারা কিন্তু সশস্ত্র বাহিনীতে যোগ দিচ্ছে, এবং সেটা সৈনিকদের মধ্যে তো প্রচুর আছে, এরকম অভিযোগ আছে। এখন তো কর্মকর্তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বহুজনকে। তোমার মনে আছে যে আরেকজন মেজর জিয়া, হ্যাঁ, তাকে কিন্তু কখনোই ধরা সম্ভব হয়নি। তো এইরকম একটা মোট কথা, আমার যেখানে প্রশ্ন সেটা হচ্ছে নানান সামরিক বাহিনী, সেনাবাহিনী তো একটা ডিসিপ্লিনারি অর্গানাইজেশন, সেই ডিসিপ্লিনারি অর্গানাইজেশনে যদি ডিসিপ্লিনারি গ্রাউন্ডে কাউকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে, কেউ যদি বরখাস্ত হয়ে থাকে, কেউ যদি সামরিক আদালতে বিচারের সম্মুখীন হয়ে বরখাস্ত হয়ে থাকে, বা অকালীন অবসর যদি কাউকে দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, সেটি তো ডিসিপ্লিনারি গ্রাউন্ডে দেওয়া হচ্ছে। এবং এর মধ্যে এই তালিকার মধ্যে আমি নাম বলছি না, এরকম 3-4 জন আছেন যাদের বিরুদ্ধে আসলে খুব সামান্য অভিযোগ, পরকীয়ার অভিযোগে বা নারী ঘটিত কারণে তাদের পদোন্নতি হয় নাই, বা তারা অকালীন অবসরে যেতে বাধ্য হয়েছে। তো সামরিক বাহিনীতে তো এইরকম ডিসিপ্লিনারি অনেক ধরনের বিষয় আছে। তো সেখানে এই সবাইকে ঢালাভাবে বঞ্চিত হিসেবে দেখে, হ্যাঁ, ডাবল প্রমোশন দেওয়া হলো, সিঙ্গেল প্রমোশন দেওয়া হলো, প্রচুর প্রমোশন দেওয়া হলো, এবং প্রায় এখানে যেসব সুযোগ সুবিধা দিতে হবে এককালীনই প্রায় 300-400 কোটি টাকা লাগবে। তারপরে তো যেহেতু এরা পেনশন পাবে, অন্যান্য বিষয় আছে, সেখানেও হচ্ছে একটা বড় অঙ্কের টাকা খরচ হবে। তো সেইটা সরকারের পক্ষে জনগণ কেন ব্যয় করবে? ব্রিগেডিয়ার
ব্রিগেডিয়ার আজমি সহ কারো কারোর জন্য আবার নতুন চাকরিও খুঁজতে হবে। শেষ করব, কিন্তু তারেক রহমান সরকার কি এটা সামাল দিতে পারবেন? মানে এটা তো একটা বড় ধরনের শৃঙ্খলার শিফটও, একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী, তারা যা ব্যবস্থা নিয়েছে আগে ডিসিপ্লিনারি গ্রাউন্ডে, এখন সেগুলো অস্বীকার করছে সরকার। এবং এটার একটা নিশ্চিতভাবে একটা প্রতিক্রিয়া হবে ভেতরে বাইরে। তো সেই প্রতিক্রিয়াগুলো কি সরকার সামাল দিতে পারবে, নাকি সরকারকে বড় ধরনের চাপের মুখেই এটা করতে হলো? আরেকটা প্রশ্ন, যে সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, সাবেক এসএসএফ মহাপরিচালক, তিনিও এই সুযোগ সুবিধা পেয়েছেন। এই সৈয়দ ফাতেমী আহমেদ রুমিকে কিন্তু তারেক রহমান দেশে আসার আগে অনলাইনে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করে প্রকাশ্যে এর কাছে ক্ষমা চেয়েছিলেন। সৈয়দ ফাতেমী আহমেদ রুমির সঙ্গে তারেক রহমানের কি হয়েছিল? আর তিনিও পুরস্কৃত হলেন, এরকম তার মানে অনেকের অনেক ঘটনা, সেসবের বঞ্চনা, মানে সব বঞ্চনা তাহলে শেখ হাসিনার আমলে ঘটে নাই। ইয়াজউদ্দিন আহমেদের সাবেক সামরিক সচিব, তাকেও পুরস্কৃত করা হয়েছে দেখলাম। আমিনুল প্রথম যিনি লেফটেন্যান্ট জেনারেল, এখানে সবচেয়ে বড় যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে একদম শেষে যেটি জিজ্ঞেস করলে, সেখানে হচ্ছে যে যেহেতু এরকম একটা প্রচারিত অভিযোগ ছিল যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 2001 থেকে 6 পর্যন্ত যে বিএনপি জামাতের জোট সরকারের শাসনামল, সেই সময়ে সেনানিবাসের একাধিক কর্মকর্তার সঙ্গে অনেকটাই দুর্ব্যবহার করেছেন বা ঠিক আচরণ করেননি, এরকম একটা অভিযোগ ওই সময় ছিল। তো তাদের মধ্যে রুমির বিষয়টাও ছিল, এবং রুমি হচ্ছেন সাইদ ইস্কান্দারের কোর্সমেট। তো এই ক্ষেত্রে আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, যে এই যে তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসার আগে যখন একটা অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সঙ্গে তার একটা মত বিনিময়ের আয়োজন হয়েছিল, এবং সেটার জন্য কিন্তু সবচেয়ে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন হচ্ছে জেনারেল ফজলে আকবর। তো ফজলে আকবর তখন হচ্ছে খালেদা জিয়ার হয়ে সামরিক বিষয়াদি দেখতেন, খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বই পালন করতেন। তো সেই ফজলে আকবর ফেব্রুয়ারির নির্বাচনের আগে থেকেই বা তারেক রহমান সাহেব আসার পর থেকেই তাকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না বিএনপির কোনো কর্মসূচিতে নেই উনি, বিএনপির কোনো সরকারের কোনো ইয়ে নন। তখন অনেকেই ধারণা করতেন যে বিএনপি সরকার ক্ষমতায় এলে ফজলে আকবর হয়তো সামরিক উপদেষ্টা হবেন, সেখানেও তাকে রাখা হয়নি, এমনকি দলের সঙ্গেও রাখা হয়নি। এর ব্যাখ্যা কিন্তু একাধিক বিএনপি নেতার সঙ্গে আমরা আলাপ করার চেষ্টা করেছি, এর ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি একদম প্রথম দিন থেকেই। তার কারণ সাহেব এলেন, উনি 300 ফিটে জনসভা করলেন, সেখানে ফজলে আকবরের কোনো উপস্থিতি নাই, কিন্তু তার 8 দিন পর্যন্ত তারই কিন্তু মুখ্যভূমিকা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন। ফজলে এলাহি আকবর কিন্তু আবার সেই ব্যক্তি, ওয়াকারুজ্জামান 5ই আগস্ট রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের জন্য যাকে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন। খুব 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 ইন্টারেস্টিং একটা, এবং ওনাকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার মনে আছে কিনা, যে ওনাকেই হচ্ছে ওয়াকারুজ্জামান সাহেব, উনি নিজে দাবি করেছিলেন যে ওনাকেই ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব দিয়েছিলেন যে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। উনি নিজে দাবি করেছিলেন ফজলে আকবর 5 তারিখ সকালে যে ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন, এবং ওয়াকারুজ্জামান সাহেব তখন তাকে অনুরোধ করেছিলেন যে অ্যাটলিস্ট বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো সেই রকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি 5 তারিখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং থ্রু আউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট বিএনপির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা।
পালন করতেন। কিন্তু তারেক রহমান সাহেব বাংলাদেশে পা দেওয়ার পর থেকে তাকে আর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে না। সেটাই। আর তিনি দ্য প্রিন্ট ভারতীয় সংবাদ মাধ্যম তাকে কিন্তু নির্বাচনের পর একটা ইন্টারভিউ দিয়েছেন এই ফজলে এলাহি আকবরা, হয়তো লক্ষ্য করেন নাই। সেখানে আবার তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ সব সময় যে কোনো সরকার ব্যর্থ হলেই সামরিক বাহিনী যাতে দায়িত্ব নেয় সেজন্য নাকি সামরিক বাহিনীর কাছে প্রত্যাশা করে। কাজেই সামরিক বাহিনীকে নিশ্চয়ই নানা দিক থেকে নানাজন প্রস্তুত রাখছেন নানা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এনায়েত কবির, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ